আমি ছিলাম ৪ জনের ছোট। জি। আমার ছোট ২ ভাই ১ বোন। আর আমি ৪ জনের ছোট। আচ্ছা। তখন ছোটবেলায় আমার বাবা মানে একটা দোকান ছিল বাজারে। না ২ ভাই আর আমরা ২ বোন। ও দোকানদারি করত। চা-চু সবকিছু বিক্রি হইতো এটার ভিতরে বড় দোকান। আচ্ছা। এমনি পরে বড় ১ বোন বিয়ে হইছে। গেছে গা শ্বশুরবাড়ি। এভাবে মানে আরেক ভাই বিয়া করছে, আরেক ভাই ওরা চইলা গেছে। শ্বশুর বাড়িতে ২ ভাই গেছে গা। যাওয়ার পর আমরা ছোট 2 বোন আর ২ ভাই রাইখা গেছে। ওরা ভিন্ন হইয়া গেছে শ্বশুর বাড়িতে ঘর জামাই। আর বড় বোন বিয়ে হইছে বরিশাল, ও বরিশাল থাকতো। আচ্ছা, তার আগে আমি একটু ইন্টারাপ্ট করছি। তুমি কি বসে থাকতে পারবা? তোমার কি খারাপ লাগছে বেশি? একটু পানি খাওয়াতে পারলেও মানে এমন তো না যে তুমি ও কি খাওয়া-দাওয়া করে এখন ঠিকমতো? কম করে, খাওয়াই দিলে খায়, নাহলে খায় না। ওই ঘটনাটার পরে তো একটু ওই গভীর থাকে। গম্ভীর থাকে সবসময়। গম্ভীর থাকে সবসময়। ওই যে ওরা থানায় নিয়া আচ্ছা, ঠিক আছে। ওগুলো নিয়ে আবার বিস্তারিত শুনবো। কি হয়েছে না হচ্ছে, কি ধরনের হ্যাসেল ওকে পোহাতে হচ্ছে। আমি প্রিয় শ্রোতা, আপনাদেরকে একটা কথা আমি আজকে মানে না বললেই নয়। I'm taking a challenge. কজ আপনারা শুধু জানেন যে মেয়েটি রেপ হয়েছে বা যে ধর্ষণ করেছে, এই যে ঘটনাগুলো টুকটাক আপনারা জানেন। কিন্তু একটা ঘটনা এরকম ঘটে যাওয়ার পরে এই রেপড একটা মানুষকে বা একটা মেয়েকে এবং একটা কিশোরীকে কিংবা একটা শিশুকে কত ভয়ঙ্কর রকমের সোশ্যাল কমপ্লেক্সিটির মধ্যে ফেলে দেয়, এটা আপনারা আজকেই আমার মনে হয় মিডিয়াতে এত বেশি পরিমাণে রিভিল হবে। এবং এটা আমি খুব সাহসের একটা ভূমিকা রাখছি। সুতরাং আমি সবাইকে অনুরোধ করব যে একদম শেষ পর্যন্ত শোনার জন্যে যে আসলে কি ঘটে। আমি তোমাকে রিকোয়েস্ট করব, তুমি তো আমার একদম মানে আমার বয়সে অনেক ছোট, আমার ছোট বোনের মতোই আমি মনে করি তোমাকে। তুমি যদি তোমার খারাপ লাগে, তুমি যদি কিছু খেতে চাও, যেহেতু অনেকক্ষণ ধরে গল্পটা চলবে, ২-২.৫ ঘন্টার মতো আমরা গল্প খায় না, শেয়ার করব। হ্যাঁ? পানি তুমি একদম আরামসে থাকো। তোমার যদি এখানে ঘুরে স্টুডিও অনেক বড় আছে। থাকবে হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি ওকে একটু ফ্রি করার চেষ্টা করছি। তোমার যদি মনে হয় যে ঠিক আছে তুমি স্টুডিওতে ঘুরে ফিরে বেড়াবো, কোনো সমস্যা নেই। যখন তোমার কিছু বলার হবে, তোমার মন চাইলে বলো, না হলে না বললেও সমস্যা নেই। ঠিক আছে। বলেন তারপরে কি হলো? তারপরে ওই ৪ ভাই বোন ওই বাবার ঘাড়ে ফালাই দিছে। আর বড় বোন তো বিয়ে হইছে, ও শ্বশুর বাড়িতে থাকে। আরেক বোনও বিয়ে হইছে, জি। শ্বশুর বাড়িতে থাকে। মানে ৪ ভাই বোন বাপের ঘাড়ে হালাইছে। আর ২ বোন আবিয়াতি আর ২ ভাই ছোট। তখন বাপে ৪ জন নিয়ে চলতে পারে না। দোকানও বিক্রি করে লাইছে। দোকানের মানুষে বাকি খাইয়া টাকা দিত না। আমার বাপে পড়ালেখা জানে না তো। হুম। খাতার মধ্যে লেখতো দিছি এগুলো ওটা দোকান বিক্রি করে। পরে করতো কি? ওই বড় বোনে করছে কি ছোট ২ বোন টাকা নিয়ে আসছে। আচ্ছা। ছোট হিসেবে আমি ৮ বছর, ওইটা একটু আরেকটু ছোট। বলে যে আমার সংসার, আমার সন্তান নাই তো ওদেরকে বড় করি। হুম। এভাবে নিয়ে আস্তে একটু বড় হইছি। পরে আবার আমার আম্মা নিয়ে গেছে আমাদের দোনো বোনকে দেশে। নিয়ে গেছে দেশে থাকি। প্রিয় দর্শক, আমরা সরাসরি কথা বাড়াবো না, জীবনের গল্প আমরা কিছু অংশ শুনেছি, আরো কিছু গুরুত্বপূর্ণ অংশ শুনবো। তারা অনুরোধ করবো যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন দেখে। ওই বাবা যা আনে তাই খায়। বাবা এবার ওই মাছের নৌকা ছিল, নৌকায় যাইতো। নৌকায় যেয়ে মানুষের নৌকায় কাজ করতো, মাছ পাইতো, ইলিশ মাছ-টাছ এগুলা ধরতো। আচ্ছা। ওইভাবে সংসার চলতে বাড়ি ছিল বড়। তো বাড়ির ভিতরে গাছ-গাছালি লাগাইতো, সুপারি গাছ। আমার বাবার আবার একটা জিনিস আছিল কি, গাছ পছন্দ করতো, খালি গাছই লাগাইতো। এভাবে গাছের সুপারি বিক্রি করতো, তারপর সবজি-টবজি করতো অনেক পদের। এগুলা বাজারে বিক্রি করতো পরে। তাই আমার বোন ঢাকা থেকে বলে যে আমি এইটারে নিয়ে যাবো। তাই নিয়ে আসছে বেড়াইতে। আসার পরে যে বাড়িতে ভাড়া থাকে এই বাড়ি ওদের পোলা, পালক পোলা বলে। জি। তো পালক পোলা বলছে, প্রথম বলছে ওদের পোলা পালক। যে ছোটকালে পালক আনছে। ২ ওয়াই ৩টেই বাড়ি। হুম। বাড়িও ৩-৪টা। তো পালক পোলা এখন হঠাৎ করে আমার বোনের প্রস্তাব দিছে। আজকে আর ২ মাস পরে প্রস্তাব দিছে। আচ্ছা। আমার বোন বলে যে না, ওই ছেলে না, ওনার বয়স হইব ৩৫ বয়স। আপনার তখন কত? আমার হাসবেন্ডের আর আমার ১২ বছর পর্যন্ত। মানে তখনও তো হাসব্যান্ড হয়নি। না। তখন আপনার ১২ বছর বয়স, তো আপনার বয়স না, ওনারও আগে বলে বিবাহ করছিল। ওই হিরোইন খাইতে পরে ওই ওয়াইফ চইলা গেছে। আচ্ছা, আচ্ছা। ২ সন্তান নিয়া। এগুলা আমাদের কাছে মানে কিছুই মানে আমরা জানিও না, কিছু না। আচ্ছা। তখন ওই এক সন্তান মারা গেছে, এক সন্তান বলে ওর মার কাছে আছে। ও আবার ঢাকায় মেয়ে ছিল। ওর স্বামী বাগ থাকতো ওই মেয়েটা। এখন আমার বোনে ভয়তে ঘর ছেড়ে দিছে। যে আমরা চইলা যাবো অন্য জায়গা, তাহলে আর নিতে পারবো না। রুম ছাড়ার কথা শুনে ওনারা চাল খাটাইছে। যে এখন তো চইলা যাবো এখান থেকে, মেয়ে তো আমরা পাবো না। আমাদের সার্থকের লেগে মেয়ের বিয়ে করার লাগবই। তখন হঠাৎ করে আমারে মানে নিয়া গেল। আমার বোনের ঘরেতে না, তার ঘরে আমি বসে খেলতাছি। তার বাচ্চার লাগে তো বলে যে আসো এদিকে, ডাইকা নিল নিয়া। আর এই কয়দিন আমার মানে অনেক পরামর্শ দিছে যে তোমার ভালো হইব, আমাদের বাড়ি দেখো কত বড়, তুমি আমাদের কাছে থাকবা, আমি তোমার আদর করবো, এরকম বলতো টলতো। তো আমি অত মানে করতাম না। তারপরে হঠাৎ করে আমার কে কি নিয়ে গেল ওদের ঘরে, নিয়ে হলুদ টলুদ বাইটা টুইটা আমার শরীরে দেয়। তো এখন আমার বই নাইসা আমার রাগারাগি করতেছে, পানি ভরাই নিয়ে খাওয়াইতেছে যে তাবিজ করছে তারা নাকি। আচ্ছা। পানি ভরা কোনো কাজ হয় না, মানে আমি হও কই না, নাও কই না। তার আমার হলুদ মলুদ দিতেছে, দিয়ে টিয়া সুন্দর গোসল মোসল করে। তাদের আরেকটা বাড়ি আছে অন্য দূরে, ওই বাড়িতে নিয়ে আসছে। আচ্ছা। নিয়ে কাজে ডেকা বিবাহ করাইতেছে।
মানে আমার ওই মানে আপনার গার্ডিয়ানের পারমিশন ছাড়া। পারমিশন ছাড়া না গার্জিয়ানের মাথা ফাটালাইছে, আবার আমার বোনের মাথা ফাটালাইছে। হ্যাঁ হ্যাঁ বিবাহ পড়াইতেছে, বোনের তো আমি আবার চাকরি করতেছি অফিসে, তখন মাথা ফাটালাইছে। ফাটাইছে আমার বোনই তো মাথা বেন্ডিস বেন্ডিস নিয়ে চুপ করে বসে রয়েছে, আর যায় নেই। তখন ওনারা গার্জিয়ান ছাড়া নিয়ে বিবাহ পড়াইছে। বিবাহ পড়াইছে আমার এই কবুল কইতে কইছে, আমি 3 বার কবুল কইছি এতটুকু জানি। আইসা এখন আমার বোনের সালাম করতে গেছি, সালাম দিতে গেছি, পর আমার বোন একটা লাফ দিয়ে মারছে দুইটা, যে এই আমার কাছে আসবি না তুই, যা যা, যারা তোরে বুদ্ধি দিছে। আপনার নিজেরও কি ইচ্ছা ছিল? না আমি কিছুই বুঝতাম না, আগে বুঝতেই না বিষয়। না যে বিয়া কি জিনিস সেটাই বুঝতাম না। আর ওরা আমারে কি করতেছে আমি নিজেও বুঝতাম না, ওরা কি করছে আমার আমিও নিজেও জানি না। তখন লাতি দিচ্ছে চলে আইসি ওই শাশুড়ির কাছে। শাশুড়ির কাছে চলে আইসা এখন বলি যে আমার বোনের তো আমার জায়গা দিব না রুমে, বলে যেতে তুমি আমার রুমে থাকো, পরে একটা বাড়াইটা যে লেগে ওই রুমরা তোমাদেরকে দিব বইলা। পরে আমি ওই রুমে ঘুমাইছি, পরে 15 দিন পরে একটা রুম খালি হয়েছে, বাড়াইটা চলে গেছে। আচ্ছা। পরে এই রুমটার ভিতরে একটা চৌকি আর একটা ফ্যান আমার শাশুড়ি কিনা আমার ওই ঘরটা দিচ্ছে, আর কিছু হাঁটি পাতি, বলে যে সংসার করো। এই 15 দিন পরে স্বামীর সাথে মানে এখন এক ঘরে থাকবো, এই প্রথম? এই প্রথম জি। আর এই 15 দিন ওই শাশুড়ির কাছে ঘুমাই। তো এই 15 দিন এখন আমার বোনের রুম চাইয়া চলে গেছে এখান থেকে। এখন ওই শাশুড়ি ঘরটর দিছে, ওদের সব কাজ করি টরি, ওনাদের কাজ করি সকাল থেকে সারাদিন, ওদের লগে খাই, খাইতে খাইতে পরে বলে যে তোমরা আলাদা রান্না খাও। তখন আমি আলাদাই আমার হাজবেন্ড নিয়ে রান্না, ওই ওই ওদিনকে ঘরে দিছে। দিছে পরে রাত্রে দেখি ডুইলা রেলে আসছে লোকটা। আচ্ছা। তারপরে রাত্রে উনিও ঘুমাইছে আমিও ঘুমাইছি, সকাল উঠছি, এখন শাশুড়ির কাছে গেছি বলছি। শাশুড়ি পরে কয় কি তুমি পেশু সইসা আসো ওই নাস্তা খাইতে। তখন নাস্তা নাস্তা খাইছি, খাইতে খাইতে এমনি সংসার করতে করতে 1 মাস মানে হইয়া গেছে পরে বাবু পেট হয়েছে। আচ্ছা। হয়েছে পরে বমি করি, তো বুঝতাম না যে 1 মাসের মধ্যেই? 1 মাস। আপনার বয়স তখন কত? তখন ধরেন 10-11 বছর? 12 বছর বিয়ে, 12 বছর বয়স। আর 1 মাস পরে বমি মেটাতে। ওকে। ওই লোকটার বয়স বেশি না, ওনার 35 মতন বয়স। আচ্ছা যাই হোক, ওনার তো সতর্ক হওয়া উচিত। ঠিক আছে বলেন। না শাশুড়িরে তো সতর্ক করে নাই, তারাই তো কিছু কইরা বোঝায় নেই আমার। আপনাদের বিষয়টা বুঝতেই না। না না তখন মানে বুঝতামই না যে বাচ্চা হইলে আমার ক্ষতি হইব কি ভালো মন্দ। তখন বোন বুঝতে পারছে যে বমি করে কেন। তখন বোন বললো যে আমার কাছে একটু আসবি তুই, মানে দূরের থেকে বোন আদর করে, দূরে থেকে বলছে আমার কাছে একটু আসবি। আমি বলি কেন, বলে আসে দিকে গেছি। পরে একটা কাঁচা আনারস নিয়ে কাইটা খাওয়াইছে, এটা আবার আরেকটা বাড়িটা দিয়ে খেলাইছে। দেখা শাশুড়ির কাছে বইলা দিচ্ছে, শাশুড়ি হাজবেন্ডের কাছে বইলা দিচ্ছে। তো রাইতের বেলা ওই নিশা খাইয়া আমার বোনের পুরা কাপড় চোপড় মাথায় উঠাইয়া বকাবকি স্টার্ট লাগাইছে। ওকে, আমরা এখান থেকে ফিরবো প্রিয় শ্রোতা। একটা ছোট্ট বিরতি নিচ্ছি। আপনারা শুনছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। আমি আরজি কিবরি আপনার সঙ্গে রয়েছি। এখানে আমি একটা কথা অবশ্যই আপনাদেরকে প্রথমে বলেছি, আবারও বলছি, আজকে মূলত 10 থেকে 11 বছরের আসমার একটা কন্যা সন্তান, সে ভিকটিম, সে রেপড, তাকে নিয়ে স্টুডিওতে সে এসছে এবং এটা হয়েছে 2018 সালের নভেম্বরের 8 তারিখে। এরপরে ওখানকার স্থানীয় পত্রিকা এসছে, একটি টেলিভিশন একটা রিপোর্টও হয়েছে। বিষয়টি এখন মামলাধীন অবস্থায় আছে। আমরা এই অবস্থাতে ওনার জীবন গল্পের যেই পার্টে ওনার এই ছুটে এসে বকাবকি করছে বা আপনার হাজবেন্ড। হ্যাঁ, শাশুড়ি এসে বকাবকি করছে, হাজবেন্ড আমার বোনের বকাবকি করছে, তাই আমার বোন শরীরে চলে গেছে। এখন এমনি বাচ্চা পেয়ারে 9 মাস হয়েছে। তখন মানে আমার বাচ্চা হইব আজকে ডেলিভারি, শাশুড়িরা দায়টাই নিয়ে আসছে, নিয়ে এসে এই 9 মাসের মধ্যে কি আপনি বাড়ির সঙ্গে যোগাযোগ না আমার বাবা মা কেউ আসে নাই, কেউ জানার পরেও আসেনি? না কেউ আসে নাই। তখন দায় আনছে, ওই সারা রাত আমার শাশুড়ি আমার কাছে ছিল, আর একটা বাড়াইটা এরকম মানে থাকবো ওরকম প্রস্তুতি নিচ্ছে তারা। তখন একটা বাড়াইটা ছিল ভালো। কোন এলাকার ঘটনা এটা? এটা আমি দোলাইপাড় থাকতাম। তখন দোলাইপাড়, ঢাকার দোলাইপাড়? ঢাকা দোলা, আমাদের নিজেদের বাড়ি? ওনাদের নিজের বাড়ি, আমি তো ওনাদের পালক ছেলের বউ ছিলেন আপনি। আচ্ছা, তারপরে? হ্যাঁ, তারপরে আর এখন সন্তানই কি সেই সন্তান? ওই হচ্ছে সে, মানে বড় মেয়েটা? ও আরেক ছেলে আছে আপনার, তাকে নিয়ে আসেননি এখানে? ওর বয়স কত? ও এখন বড় হয়েছে, বিবাহ করছে, 21 বছর হয়েছে ছেলের। ওই 21 বছরের ছেলে? একটা সম্পর্ক নাই। আচ্ছা ঠিক আছে, সে গল্প তো ধারাবাহিকভাবে আসবে। তখন মানে একটা সাইডে বাড়াইটা ছিল ভালো, বলে যে এখন যাই ওর বোনের কাছে, অনুরোধ করে নিয়ে আসি ওর বোনেরে। তখন বলে যে এই ছোট মানুষের পেটে বাচ্চা হয়েছে, বাচ্চা হইতে দিলে যে মারাও যেতে পারে, কি তো তুমি আমার বোনেরে অনুরোধ করে নিয়ে আসছে, পায়ে হাতে দুইটা যে আস তুই একটু ওরে দেখি। তখন আমার বোনের চলে আসছে, আর থাকতে পারে নাই। আচ্ছা আইসা সারা রাতে আমার সাথে করছে, সকালবেলা আমার ছেলে বাচ্চা হয়েছে। আচ্ছা, হয়েছে পরে আমার হাজবেন্ড মিষ্টি না খাওয়াইছে করেছে সবাই। খাওয়ানোর পরে আমার হাজবেন্ডের মানে বাবা মা কোথায় আছে কি আছে আমরা কিছুই জানি না। আসল বাবা মা নাই বলছে ওনারা, কোনো ভাই বোনও নাই মনে হয়, ওকে, এরকম কেউই নাই মনে হয়, এরকম জানি।
তারপরে খাওয়াইছে আস্তে আস্তে একটু বাবুটা 5 মাসের হয়েছে আর হঠাৎ করে ওই রাস্তায় মারামারি করছে ওই ওষুধ কোম্পানির 2টা লোকে মারামারি করছে হ্যাঁ। ওই ছেলের বয়স 5 মাস মারামারি করছে পরে ওনারা ধরাই দিছে ওই মালিকে মানে আরেকজন ভাই এরকম পালক আর একটা ছেলে মারামারি করছে ধরাই দিছে পুলিশ দিয়া কাকা আপনার হাজবেন্ড আমার হাজবেন্ডে ধরাই দিছে আমি জানি না তো এই নাইট গের এসে বলে যে সালমা তোমার এই হাজবেন্ডে তো ধরাই দিছে তোমার শ্বশুরে পরে আমি কি করবো আর জানি না সকালবেলা হয়েছে এখন বলে যে আমার শ্বশুর ডাইকা নিয়ে বলে যে তুমি আমাদের ঘরে খাওয়া দাওয়া করবা কিন্তু পরে আমি ওনাদের ঘরে একবেলা যাই খাই আর ওই বাচ্চারা নিয়ে থাকি এরকম করে 2 মাস এখন আমার বাবার বাড়ি মানুষে শুনছে ওই কথা শুনে আমার বাবা চলে আসছে আর থাকতে পারে নাই আচ্ছা চলে আসছে গাছ বেচছে দেশে বেচা গাড়ি ভাড়া নিয়ে আসতে যে আমার মেয়ে নিয়ে যাবো আমি এটা শুনছে কাটতে জানি না বড় বড়তে জানি পরে আসতে পরে এরা যাইতে দিব না যে না ওর স্বামী নাই ওর দেওয়া যাবে না আচ্ছা মানে এত ফাঁসান দেয় নেই তখন আর আমার বাবা ফিরত চলে গেছে তো পরে আমার আমার শ্বশুরে একটা লোক দিয়ে জেলখানায় পাঠাইছে যে তোমার হাজবেন্ডের দিকে আসো তখন আমি গেছি আর আমার হাজবেন্ড মানে আমি কই চলে যাম গা আর এর ভাত খাম না অনেক মাইর ধরে করতো পরে আমি চলে যাম গা না না বোন তুই যাইস না আমি সারা পাইলে তারপরে তোর নিয়ে তোর বাবার বাড়িতে যাম এটা আপনার বলছে আমার হাজবেন্ড বলে জেলখানার ওই খাসা ধরে ধরে Okay. হ্যাঁ পরে আমি কই থাক লোকটা হাজার বাবা মা নাই এতিম হ্যাঁ। এই খারাপ হইলো তো এমনি খাওয়ার খাদ্য দিত আমারে মানে বাজার কোনোটা বাদ রাখতো না ভাবে আমি একটা জিনিস বুঝতে পারছি যে ওই বাড়িতে মূলত ওই ছেলেটার সঙ্গে আপনাকে বিয়ে দিয়েছিল যাতে বাড়ির কাজকর্ম আপনাকে দিয়ে করা হয় ওই পালক ছেলেকে জি। ছেলেতে হ্যাঁ। কিন্তু ওই লোকটা আমার হাজবেন্ড কেমন মানে নিশা খাইতো রাইত হইলে দিন হইলে ভালো থাকতো আচ্ছা রাইতে মদও খাইতো আর গাঁজা সিগারেটে বইরা ওগুলা ঘরে বসে বসে খাইতো আচ্ছা আচ্ছা এমনি এমনি করতে করতে ওই ছেলেটা একটু হার্টিং না হইছে পরে এর কয়েক বছর আবার বাচ্চা বের হয়ে গেছে তারা কোনো ব্যবস্থা নিতে বলে নাই দেখে আমিও বুঝি নাই আর আমার বাবা আমার ফ্যামিলিও ব্যবস্থা নিতে বলে নাই আবার বাচ্চা বের হয়ে গেছে ওই এই যে মেয়েটা বের হয়েছে আচ্ছা এই মেয়েটা হ্যাঁ বের হইতারে প্রতিদিন পর্যন্ত রাত রইলে নিশা খাইয়া না অনেক অত্যাচার করতো পরে করতে কি জানেন মানুষের ঘরে যায় রাত্রে পলাই থাকতাম মানুষের ঘরে পলাইতাম চুপ করে বসে থাকতাম ওই হামতাম কইরা টইরা শুয়া পড়তো যে তখন আসতো তখন ঘরে যায় চুপ করে শুয়ে থাকতাম পরে এতই খারাপ ছিল রাত রইলে কি করতো পেশাব করে দিত বিছনার ভিতরে প্রতিদিন দিত ও জানে ও দেখছে বড় হইয়া প্রতিদিন পেশাব করে চাকরি করতো জানি না ওই মদ খাইতো প্রচুর খাওয়া পরে কাপড় মাপ ব্যালেন্স থাকতো না হ্যাঁ। রাস্তা দিয়ে মানুষের বক্তা আসতো কিন্তু কোনো মহল্লার মানুষে ওরে কিছু কইতো না কইতো পাগল থাক কিছু কোনো বাড়িওয়ালা দেখলো কইতো স্যালাম মানতে দিত লোকটারে মানে ওরে স্যালাম দিত হেরা উল্টা মানে একটু পাগল বলছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরকম কত রাত্রে আমি ভয় পাইতাম ভয় পা ঠেলা আমি খাটের নিচে ঢুকা চুপ করে বসে থাকতাম আহ। তখন তাহাতাম বাড়ি বিছড়ে বুঝতে আসতো আইতো না তখন চুপ করে শুয়ে থাকতো শুয়ে থেকে ওই পেশাব করতো সকাল হলে জানে ওই পেশাব গুলা ধোয়া লাগতো আমার খাতা করতো শাশুড়ি কইতাম আবার দেন সকালে রাইতে জ্বালানি খায় তারপর সকালে তাও কাজ করা লাগতো সংসারের কাজ করে আবার আমারটা করতাম এমনি এমনি ওই বাচ্চারা পেট হয়েছে তো ওই বাচ্চারা পেট হয়েছে ওই মার খেতে খেতে পেট হয়েছে বুঝছি 7 মাসের সময় বাবার বাড়িতে চলে গেছি আচ্ছা যে এখন আমার বাচ্চা হইব যদি মইরা যায় বাচ্চারা তখন বাবার বাড়িতে গেছে বাবা মা যত্ন করে ওই মেয়ে ওই অনেক কষ্ট তো 1 মাস পরে এখানে আরেকবার একটু বলে রাখে প্রিয় শ্রোতা উনি 3 সন্তান নিয়ে এখানে এসেছেন যে বড় সন্তানের গল্প বলছিলেন ওই বড় সন্তানের বয়স এখন 21 বছর এবং ওনার সঙ্গে ওনার ব্যক্তিগত আর কোনো সম্পর্ক নাই আর উনি যেই সন্তানের কথা এই মুহূর্তে বললেন বড় মেয়ে তার সেই বড় মেয়ে এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে আছে আমি একটু আপনার সঙ্গে কথা বলি হ্যাঁ আপনার মা যেটা বললো মাইক্রোফোনটা নিন আপনি কাছে নিন হ্যাঁ আপনার মা যেটা বললো সেটা কি ঠিক মানে বাবার সম্পর্কে যেটা বললো সেটা কি জি ঠিক জি জি আপনি নিজে দেখেছেন এমনকি আমি নিজেও দেখেছি জি এরকম মাতলামো করতো রাতের বেলা খেটে এসে একটা রাত আমরা ঘুমাতে পারতাম না মশারির মধ্যে আগুন ধরাই দিত তারপরে ছুরি ধার দিত আবার আম্মু কল্লা কাটবে মানে আমরা অনেক ভয় পেতাম এত বেলা ঘুমাতে পারতাম না ঠিক মতো মানে আমার যতটুকু মানে জ্ঞান হওয়ার পরে আমি যতটুকু আমার মনে আছে ওই ঘটনাগুলো রাত্রের ঘটনাগুলো 4-5 মাসের বছরের ছিল 5 বছর 6 বছরের ছিল নিয়ে গেছি ঠিক আছে তা আপনি যেটা বললেন যে আপনার বাড়িতে গিয়ে যাওয়ার পরে যত্ন হ্যাঁ যত্ন করে তারপরে 1 মাস পরে ব্যথা প্রচুর ব্যথা অল্প বয়সে মা হইতে ছেলে ছোট 2.5 বছরের হয়েছিল 2.5 বছরের অনেক সুন্দর একটা ছেলে তখন এই মেয়ে হইব অনেক ফকির পাকড়া বাবা মা দেখে দায় নিয়ে ধারে সহায় রাখে তারপরে ডেলিভারি হয়েছে একটা মেয়ে ছোট একবারে ওজনও কম পুষ্টি নাই কোনো শরীরে তারপরে হয়েছে পরে আমার বাবারে ওই এর ভিতরে চলে গেছে বলা চলে যায় বলছে আমার বউ নিয়ে যাবো বলে আমার মা বলছে ডেলিভারি ছাড়া আমরা দিব না তখন বলে যাই সাথে আমি চলে যাই 2 দিন থেকে ও চলে আসতে ঢাকা তখন চলে আসতে পরে ও ডেলিভারি হয়েছে পুষ মাসে 15 তারিখে ও হচ্ছে শীতের মধ্যে রাত 3টার দিকে হয়েছে পরে ওরে নিয়ে 15 দিন পরে আমি ঢাকা চলে আসছি আচ্ছা আমার ছোট বোনটারে নিয়ে চলে আসছি ঢাকা
লগে করে নিয়ে আমার বাবাই লঞ্চ উঠাই দিছে ওরা আইন না সংসার করতেছি এমনি ওই প্রতিদিন রাত্র হইলে খায় অনেক অত্যাচার করে। একদিন করছে কি জানেন, আমার এই মারণের লাগে বিশ্রাইতেছে দিনে মদ খায়া পরে মারতে পারে না। আমি ইচ্ছা করে কলের দিকে চলে গেছি যে না জানা তার খাটের স্ট্যান্ড ছিল আগের দিনে কিন্তু দাঁড় উপরে উপরে কার আছে না খাটে এভাবে নিয়ে এই আমার মাথার ভিতরে এই শিলি হয়েছে সাইডটা দেখেন এই শিলি মাথায় বাড়ি দিয়েছিল। মাথায় বাড়ি দিয়ে মজক সহকারে বার করে লইছে। ও মাই গড। তখন আমার শাশুড়ি করছে কি ওই শাশুড়ি এবার এমনি আদর করতো মিশা তো কম না আমরা অনেক আদর করতে এখনো আদর করে। সে করছে কি জানেন আমার এই মানে নিয়ে গেছে ডাক্তারখানা নিয়ে এটা শিলি দিছে যখন না শিলি দেয় গিট্টুগুলো এম করে টান দিয়ে গিট্টু ওই সঙ্গে সুতা ছিল শিলে টিলে বাসাইছি আর 1 সপ্তাহ পরে ওই শিলিগুলো তো সব খুলছে আমি জানি না ওই অজ্ঞান নিয়ে পড়ে গেছি ওখানে। তারপর বাসায় যে আবার সংসার করতেছি এরকম করে সব সময় একদিন করছি জানেন আমার এই বাথরুমের ভিতরে পলাই রয়েছি বাথরুম ভাঙ্গা টয়লেট ভরা ছিল নিচে টিন সেট বেঁধে থাকি না আমার ওই শাশুড়ির সামনে শ্বশুরের সামনে আমার করছে কি জানেন বাড়াইতে থাকে 22টা ওই বাড়াইতেরা সাক্ষী এমন ওই বাড়াইতে দোলাই করা আছে ওই বাড়াইতে সামনে আমার করছে কি জানেন বাথরুমে পলেছি না বাথরুমের দরজাটা ধাক্কা দিয়া ঢুকতে আমার এই মুখটা আছে না ওই বাথরুমের ঘুয়ের ভিত্তে ডুমায়া ধরছে আমার এই শরীরটা পুরো গু দিয়া বেরোয়েছে আর এমন জোরে ঘুষা দিতে বোঝা এই জায়গাটা এরকম করে এগুলো সেই খাওয়ার পরে মদ পরে এরকম খাই করতো এটি ভালো থাকলে কিছুই করতো না সে মদ আর গাঞ্জা খায় এরকম করতো এরকম করতে করতে ও বাচ্চার বয়স 4 বছরে যেরকম মার খেতে দিতে অনেক হেরা বার করে দিচ্ছে ও শ্বশুর মানুষ আর সহ্য করতে পারে না এই ছেলের ও আপনার যারা পালক তারা সহ্য করতে পারে না দেখে তারা করছে কি মা সামনে সব ঘরেতে নামে বাইরে ফালাই দিছে ফিটটা মেরে যে আমাদের বাড়িতে যাও গা বাবা তোমাদেরকে রাখতে পারবো না তখন একটা অন্য বাসায় ঘর নিচ্ছি আমরা। এখন আমি কিছুই বুঝি না থানাও কিছু বুঝি না বাবা মাও দিয়ে নেয় না কিছু বল না আর শ্বশুর বাড়ির মানুষও কিছু বলে না আমি কিছুই বুঝলাম না রাগা করা এরকম করতে করতে পরে এই মাইয়ার 4 বছর বয়স হয়েছে আর ওই ছেলে একটু বড় হয়েছে 6 বছরের হইব মানে 6-7 বছরের আর ওর 4 বছর তখন ওরে 4.5 বছর হয়েছে ওর ভর্তি করছি একটা মাদ্রাসায় ওইখানে। আচ্ছা কইরা এখন আমি কি করি জানেন ওই আকরবাতি আছে না ও নিশামানি খাওয়া অত টাকা দিত না 60 টাকা না দিত রাত্রে বাজার করার জন্য আর ওই সব খাইয়া লইতো ওই দিয়ে আমি ওই টুকটাক 12 টাকা কেজি চাল ছিল তো তাই আর ডাইল ছিল সব তো মাংস ছিল 60 টাকা তো ওই 1 কেজি চাল আনলে আমরা সন্ধ্যা 2 দিন হয়ে যেত আধা কেজি করে অত খাইতাম না। আকরবাতি আছে না এগুলা ওদিকে দেয় বাড়ি বাড়ি আচ্ছা বানাইতে তখন আমি মানুষে বানাই দেখে দেখে শিখছি তো প্রতিদিন 3 কেজি বানাইতাম সিয়ারি খায় অনেক বাড়াইতে ঘুমাই থাকতো। সরি হ্যাঁ আমি ঘুমাইতাম না আমি ওই বৈশা ঘরের মধ্যে ওই গোলাইয়া বইয়া বানাইতাম তো সবাইতে বেশি বানাইতাম আচ্ছা 4 কেজি কি 4.5 কেজি বানাইতে পারতাম। আগরবাতি জি আচ্ছা বেড়েরা দিয়া যায় বাসায় গুড়িও দিয়া যায় গোলাই নিতে হয় আটার মতন করে আচ্ছা তো বানাইতে ওই বেবি আমার শিক্ষা লাইছে ওগুলা মানে ও হ্যাঁ ওই মেয়ে 4.5 বছরের মেয়ে শিক্ষা লাইছে দেখতে দেখতে আচ্ছা তো ও একটার মতন বানাই দিত আমারে যেরকম বানাইতে মাঝে ওরে ভর্তি করছি একটা মাদ্রাসায় আর ওই 4.5 কেজির মতন বানাইতাম কোনোদিন 3 কেজি বানাইতাম বানাই রাখতাম পরে লোক আসলে নিয়ে দিত এক লগে 1000 1200 কত টাকা পাওয়া যেত 1500-1200 এরকম পাইতাম 10 দিন 15 দিন পরে 15 দিন হ্যাঁ 10 দিন পরে বহুত কঠিন কঠিন অনেকগুলা এতগুলা হইতো 1 কেজি ওগুলা রাস্তায় সুগার লাগতো মিলে সুগার পরে আবার বাইন্দে রাখতাম তো লোকটা নিয়ে দিত তাই 10 দিন 12 দিন পরে 1500-1200 টাকার মতন আইতো আচ্ছা আইলে আমার কাপড় চোপড় আমি নিতাম নিজেরটা ও বাচ্চারে কিছু দিতাম দিয়ে বাচ্চা মাদ্রাসায় ভর্তি করছি করার মনে 2 মাস কি 4 মাস পরে হিরণ ধরছে এখন ওই পাক ঘরে বৈশা খাইতো কত অন্য মানুষের সাথে আপনার জামাই তখন হিরণ ধরছে পরে এখন আমি বুঝি না যে ও কি খাই এটা খাইয়াতে ঘরে যাই চুপ করে দমন ধরে শুয়ে থাকতো এখন আর আমার সাথে ওই মারামারিটা কম করতো ওইটা খাওয়ার পরে মারামারিটা কম করতো কিন্তু টাকা চাইতো আমার কাছে খালি টাকা না দিলে মারতো এই যে দেখেন এই কেন্নার ভিতরে এই যে এই কেন্নার ভিতরে রড দিয়া বাড়ি দিয়া এগুলা এমনও কালো হয়ে রয়েছি এই দুই দেখেন কেন্নার ভিতরে জন্য হাতে আছে ওর পায়েও আছে বাড়ি দিত এইভাবে বাইরে দিতেও আর কাপড় চোপড় নিত থালা বাটি নিয়ে যেত তখন ও তো বড় 5 বছর হইয়া গেছে আর ওই ছেলেও তো একটু বড় তখন কি করবো ওই কাজ লইছি এটা সবাই দেখি টাকা উড়াইয়া চলে সুন্দর ওই আকরবাতি দিয়ে চলবো না মিশিং ডান তাহলে জালি ব্যাগ সিলাই নেট গুলা ওই ফলের দোকানে দেয় অনেক একজনের বুদ্ধি দিয়ে কি ওই তোর স্বামী তো নিশা ধরছে এখন তো এই বাচ্চা দুটো জীবন নষ্ট হইব আর বাবা মাও নেয় না আমার আয়সা কেউ পাশেও দাঁড়ায় না তখন বললাম যে একটা মিশিং কিনবো তখন কিস্তিতে টাকা উঠেছি 10,000। আমি এখানে একটা বিরতি নিতে চাই। প্রিয় শ্রোতা, আপনারা তো শুধু গল্পটা শুনছেন, ইনফ্যাক্ট আমি বলবো যে এতদিন যাবৎ কোনো একটা ঘটনার আপনি রেপ কেন্দ্রিক কোনো একটা ঘটনার যতটুকু জানেন, আজকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তার চেয়ে অনেক বেশি জানবেন। আমি আসমার জীবন গল্প এখানে সালমার জীবন গল্প এখানে উপস্থাপন করছি। সালমার 2 মেয়ে 2 ছেলে, আজকে এখানে 3 সন্তান উপস্থিত।
বড় মেয়ে একটু আগে কথা বলেছে এবং ছোট মেয়ে যে ভিকটিম, যে নভেম্বরের 8 তারিখে 2018 সালের নভেম্বরের 8 তারিখে তার জীবনে এই ঘটনাটি ঘটেছে, যার বয়স মাত্র 10 থেকে 11 বছর। ক্লাস 5-এ পড়া অবস্থায় এই ঘটনাটা ঘটে এবং সে পরবর্তীতে পরীক্ষা দিতে পারেনি এবং এটা নিয়ে মামলা হয়েছে। সে কথা বলবে আজকে সময় পেলে। আপনারা যদি ওদের ফেসটা দেখতে পারতেন, বিশেষ করে যে মেয়েটা ভিকটিম হয়েছে ওর যদি ফেসটা আমি দেখাতে পারতাম। আমি দেখাতে পারবো না, কারণ সামাজিকতার জায়গাটা থেকে আমাদের সমাজের কিছু সীমাবদ্ধতা আছে। আমিও নিজেও কখনো দেখিনি। টু বি অনেস্ট, আমি এত জীবন গল্প প্রচার করেছি রেডিওতে, এত ভয়ানক রকমের জীবন গল্প প্রচার করেছি, এত এক্সট্রিম লেভেলের, কিন্তু আমি কখনোই মানে এই ধরনের সিচুয়েশন ফেস করিনি। আজকে শেষ পর্যন্ত শুনবেন আশা করছি, ধৈর্য ধরে শোনা উচিত, কারণ আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের মধ্যে একটা করে পশু বিরাজ করে এবং সেই পশুটা যদি কোনো কারণে শক্তিশালী হয়ে অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে ওই মানুষের দ্বারা ভয়ানক রকম কাজ সম্ভব, ভয়ানক সম্ভব। এগুলো আমরা ধীরে ধীরে কেমন যেন সেই আইএমএ জাহেরিয়া যুগের দিকে আবার চলে যাচ্ছি। কোনো কিছুই অবিশ্বাস্য মনে হয় না। তবে আমি বিশ্বাস করি এই ঘটনাটা যারা আজকে আগাগোড়া শুনবেন তারা নিশ্চয়ই এই কালমা তারপরে আমি একটা সেলাই মেশিন কিনে কিস্তির টাকা 4বার টাকা জমা দিলে ওরা টাকা দেয় 10,000, ওই সুতলাপুর এই কিস্তির অফিস শক্তি। তখন 10,000 টাকা উড়াই একটা সেলাই মেশিন কিনি যে সদরঘাট থেকে কিনে ওই নেট ব্যাগ গুলো এখন সিলাই 100 সিলাইলে আপনার 10 টাকা। এরকম প্রতিদিন 1,000 সিলাইতে হইব, পাও দিয়ে তোর 1,000 সিলাইতে পারো না। তখন একটা মোটর কিনে নিলাম 500 টাকা দিয়া, কিনা লাগাইয়া এখন সিলাই আমি ও বাস করে। আর ওই ছেলে পড়ে না, ক্লাস 1-এ ভর্তি করছি, শুয়ে উঠছে, পড়ালেখা করতেছে না, খালি খেয়ালে বাচ্চা কাচ্চার লগে ওই বাবার মতন, বুঝছেন, খেলতেছে না। ও মেয়ে পড়ে মাদ্রাসায়, তখন মাদ্রাসায় পড়তে পড়তে ওরম নিশা খায়, এলাকার সবাই ওরে চিনে। কে নিশা খায়? ওই হাজবেন্ড খায় নিশা, এলাকার সবাই এলাকার সবাই চিনে ওর ছোটতে। এই এলাকা 5 বছর হাজবেন্ড গেছে হাওয়া চিনলে তখন চিনে এটা তার মেয়ে। ওর মাদ্রাসায় মানুষের খারাপ কথা বলে। কি বলতো মনে আমার বাবা মনে আছে? একটু বলো তো, তুমি করে বললাম একটু বলে যে হিরণচির মেয়ে, এই সমস্ত কথা বলতো, আমার অনেক খারাপ লাগতো। ওকে। তখন আমি মানে করম কি ওইখানে থাকি না আপাতত। পরে ওই মাদ্রাসায় বেতন দিতে পারতাম না, ওই জালি ব্যাগ দিয়ে যা পাইতাম করিয়া ঘর ভাড়া দিম নাই, কিন্তু একটা বাড়িতে 3 সেট ভাড়া গেছি। ও গোপাইতে আমার মিশিংটা নিয়ে যাইতে ধরছিল। ওরা এলাকার লোক আছে ভালো নেতা, ওর রাস্তার মধ্যে যে কাইন্দা পড়ছি আমি, ওই কাকা মিশিংটা নিয়ে যাবো, আমার টিভিটাও নিয়ে গেছে ঘরের থেকে, আবার ওর সাপারে ছোটোগুলো দিছে। মানে আমার আছে গেলে মিশিং আর একটা খাট আছে, আর কিছু নেই ঘরে, আর ওই হান্ডি পাতিল করে আছে আমাদের, আর কিছু নেই। ও মিশিংয়ের মাথা নিয়ে যাবো, আমি এমন গ্যারান্টি পাইতেছি। আর আমি ওই জালি ব্যাগ সিলাই মানুষের বাসায় দিয়ে আসি, আবার নিয়ে আসি। আর ও দেখছে কিভাবে খায়, ওরা জিজ্ঞাসা করে। দেখছেন? তুমি কি দেখেছো তোমার বাবা তোমার সামনে নেশা করতো? কি করতো বলো তো একটু? উনি কি বেঁচে আছেন? আপনার বেঁচে না, এখন নাই, মারা গেছেন। আল্লাহ তাকে ক্ষমা করুক। আমি মৃত ব্যক্তি সম্পর্কে কখনোই এরকম কিছু বলাটা প্রয়োজন না এবং উচিতও না। আমি তবুও বলি, একটা মানুষ যে কর্মটা রেখে যায় দুনিয়াতে সেটাই মনে করে। তবে আমি তার জন্য দোয়া করি অন্তর থেকে যে আপনাকে আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করুক। আমি এটুকু বলতে চাই। তবে আজকে আমি গল্পের প্রেক্ষাপটে আমি ঘটনাগুলো তুলে নিয়ে আসছি, ওনাকে আমি অ্যাকিউজ করছি না। কারণ আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি যে ওই মানুষটাকে যদি আজকে আমি আমার এই অনুষ্ঠানে আনতে পারতাম, তিনি তার সমস্ত খারাপ কাজের পেছনে হয়তো কোনো যুক্তি দাঁড় করাতেন। তো সেটা তো সম্ভব নয়, কিন্তু যে কোনো কাজে আমরা করি না কারো পরিবারের সদস্যদের উপর সেটার একটা ভয়াবহ ইম্প্যাক্ট পড়ে, যেটা পড়েছে এবং যে কারণেই কিন্তু আজকে ওরা স্টুডিওতে। হ্যাঁ, কি হতো একটু বলো তো। মানে ঘরের মধ্যে মোম জ্বালাতো, মোম জ্বালিয়ে পয়সা দিয়ে, মানে মুখ দিয়ে কি যেন একটা। তুমি তোমার বাবাকে বলতে না যে বাবা এটা করো না? আমি আমার বাবাকে অনেক ভয় পেতাম, কারণ আমার বাবা সবসময়, আমি দেখেছি যে আমার বাবা শুধু মানে মারামারি করে, আমার আম্মুর উপর অনেক অত্যাচার করে। এই যে আমি আমার আম্মুকে মারলে আমি আমার বাবার পা ধরতাম যে মেরো না, আমার মাকে মেরো না। মানে উনি ছুরি দাঁড় দিত ঘরের মধ্যে, মশারির মধ্যে আগুন মানে ধরিয়ে দিবে, এই পর্যায়ে মানে বাড়াইতে গোটাই কেমন তার বাড়াইতে পরে থামাইতো, ছুরি ধার দিত, অনেক বড় বড় ছুরি ধার দিত উনি। খুদ নিত, জবা করবো রাত বেলা মানুষের ঘরে যাও। হাত তুলতো? না, আমার গায়ে হাত তুলতো, শুধু আমার মার গায়ে হাত তুলতো। তোমার সাথে কেমন ব্যবহার করতো বাবা হিসেবে? দিনের বেলা ভালো থাকতো, কিন্তু রাত্রে তো উনি বইতে তো এক কোনায় থাকতো, 2 বাচ্চা মশারির কোনায় বসে থাকতো দুজনে। মানে ওর বড় ভাই আরো? হ্যাঁ। আচ্ছা, ওকে। তখন তো এই কি আপনার মেয়েটা? হ্যাঁ, এই সংসার তো আমরা অনেক পরে হয়েছে। ঠিক আছে, তো বল। তখন এই এরকম করতে করতে পরে হঠাৎ করে এখন মিসিং দিয়ে ওই লোকটার বললাম, তখন ওই লোকটার বাড়ি লিরে বলছে যে ওর হাজবেন্ড রে এখান থেকে বার করে দিতেছি, আর এখানে আসবো না, জায়গা দেব না। তখন আমি ও গেছে কাজে, আমি চুপে বাড়ির সাথে শেয়ার করা রুমটা ছাড়িয়ে দিছি, দিয়ে আমার 2 বাচ্চা নিয়ে একটু দূরে চলে গেছি আমি।
যে ওইখানে বাসা নিছি নিয়ে ওইখানে থাকি ও কিভাবে জানি গ্যারান্ট পাইছে ওখানে চলে গেছে যায় আমি দরজা খুলি নেই জানলা দিয়ে বলে যে আমার প্লেট দে আমার বালিশ দে তখন আমি জানলা দিয়ে প্লেট দিছি বালিশ দিয়ে দিছি আমার হাত ধরে ইমামে মোসর দিছে কর মতন না মানে জানলা দিয়ে পারে না আমার মারবো এখন আইসি কেমন সংসার আচ্ছা 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 তখন আমি দিয়ে দিচ্ছি সে ওরা বড় মাদ্রাসায় যায় আসে এখন ওরে কোথায় রাখবো আমি এখন কই যাব না যাব ওরা কি দেয় জানেন বাড়িওয়ালার ভাড়া দিতে পারি না দেখে মিশিংটা বিক্রি করে লাইছে এখন দিয়ে মিশিংটা দিয়ে কাজ করে খাইতাম গেছিলাম মোহাম্মদপুর বড় ভাই থাকে বড় ভাইয়ের কাছে গেছি টাকার লাগে বড় ভাই বলে যে তুই আর কয়দিন পরে আইলে আমি কিছু দিতাম তো তোর বাবির লেগে দেশে টাকা পাঠাই দিছি এখন তো আমি দিতে পারম না বোন তো চলে আইসি মেজো বোনের এই সময় একটা ব্যাংকে চাকরি করতো মেজো বোনের কাছে কইলাম ও কয় কি আমার ব্যাংকে টাকা তুইছি উঠান যাবো না মানে দিব না আর ওই বড় বোন ওই থাকে হইলো শ্বশুর বাড়িতে বরিশাল এখন আর ঢাকা থাকে না যে ওর কাছে যে চামু কিছু তারপর ও হঠাৎ করে ঢাকা আসছে আসতে পর ও বলে যে আমাদের বাসায় এসে খাই তো কয়দিন খাম ওদের বাসা দুইটা বাচ্চা লেবো যেন ওরা তো বাচ্চা কাচ্চা আছে স্বামী আছে ওরও 3-4টা বাচ্চা হয়ে গেছে তখন এই মেয়েরে বললাম কি তুই ওই তোর দাদিকে বাড়তে একটু থাক আমি দিই আমার বোন ছোট বোনের লোক যে থেকে কাজ কাম কিছু করতে পারিনি কই আমি মেশিনটা বিক্রি করে বাড়িওয়ালা ভাড়া দিয়ে দিছি আচ্ছা দিয়া এখন 4 দিন ধরে আমাদের ঘরে একটা টাকাও নাই আমি কিছু করতেও পারতেছি না ওই কাজের লেগে যাত্রা বাড়ি যায় যে ঘুরি গার্মিসে গুরমিসে হুম। কিন্তু নিতে চাই আমার এমন করতে করতে বোঝেন একটা স্যান্ডেলও নাই আমার পায়ে এই খালি পায়ে যাত্রা বাড়ি গেছি আবার আইসি শোনেন আইসা 3টা বাড়াইতার কাছে বলছি বাড়াইতারা অনেক বড় লোক আর একটা কেমন ওই যে শ্বশুরের মাইয়া আরো বড় লোক বোঝেন বাড়িওয়ালা হুম। কইছি কি আমার একটা জুতা থাকলে দেও আমি খালি পায়ে হাঁটাই না ঠুসকা করে আছে পায়ের মধ্যে হাঁটতে হাঁটতে গার্মিসে টোকাই কাজ তো বাচ্চাদের রাইকা তখন ওনারা জুতা দেয়নি তখন আইসা ওই যে শাশুড়ি বিয়ে করছে তার কাছে চাইছি তার আবার কষ্ট বুঝেন তার স্বামীও তার খরচ পাতি জানা সে একটা বাড়িতে ভাড়া থাকে তার বাড়ি ঘর ভাঙ্গা 3-4 বাড়ি ভাঙ্গা লাগছে তখন সে কি করবো তার মেয়ে কলেজে পড়ে তার মেয়ের একটা পুরান জুতা কয় এটা নিয়ে আসলে লগা তখন ওই জুতাটা নিয়ে একটু মুসি দিয়ে ওটা পিন্টা হুম। যাতে একটা মিক্সি শিলানের ওই জায়গা কাজ বেশি ও টাকা দিব মাস শেষ হইলে ডেলি টাকা দিব না আচ্ছা তাই দিন ধরে ও বাচ্চা দুইটা না খাইয়া যাবে কান্না করতেছে ওরা নাকে একটা চুঙ্গি ছিল ওটা জুতা বিক্রি করে ওনারা আবার আমার আবিয়াতি করলে চিনে ওই এলাকায় থাকে তারপর বিয়ের আগে তো এগো করে যাইতাম ওর খেলতে খুলতে আর ছেলের লাগে তো হেরা চিনে আমি কই কি নিজামের আম্মু আমার এই নাকের চুঙ্গিটা রেখে আমার করে টাকা দাও কয় কি কে আমি কি ওই 2 বাচ্চা না খাইয়া মরতাছি ও তো জানে ও মুখের বউ আমি সব চিনি আমার হাজবেন্ড টাজবেন্ড সবাই বলে তারা পানি ভাত ছিল ওইটা দিতে 2 বাচ্চারা খাওয়াইছি আমার বলে তুই খাওয়াবি কেন না আপা আমার পেটে ভাত যায় না আমি খাম না আর ও তো ওই হিরোন খাইয়া খাই রাস্তা রাস্তা ঘুরতেছে পরে করছি কি নাকের চুঙ্গিটা তাদের কাছে বেচছি 200 টাকা বেচে ওই চাউল পাত বাজার পাত পাই না কয়দিন খাইছি খাইয়া এখন ওই যে আগে তো উঠে না কাপড় টাপড় ছিল আমার ঘরে কাপড় পরতাম তো এই 3-4টা কাপড় ছিল আর একটা রেডিও ছিল ঘরে ওটা দেয়নি ওই হিরোন ছিঁড়ে আমি আচ্ছা ওই রেডিওটা বিক্রি করছি একজন তারে বেচে আবার কয়দিন চলছি আচ্ছা এরকম কথা তুই মাসটার বেতন পাবো মানে এই মাসটা এমনি চলতেছি আর আবার 4টা কাপড় ছিল কাপড় 4টাও বেচছি আচ্ছা। বেচে এমনি এমনি করছি ওইটা দিয়ে কি বেতন পাবো মাস শেষ কি এমনি চলুম চলতে ঘরের জিনিসপত্র সব ওই বাড়ি এলাকা দিয়ে দিচ্ছি যেমন আমি ঘর ভাড়া বাজাইলে তো আমি দিতে পারবো না দিয়ে আমার ছোট বোনের কাছে গেছি গা। আর ও মাইয়া ওই দাদির কাছে দিছি জি মাদ্রাসা হেদের বাড়ির কাছে হ্যাঁ। আর ছোট বোনের কাছে যেমন 2 মাস ধরে থাকে ওই মাইয়া ওদের কাছে থাকে ওরা যা দেয় খায় থাকে আর ওই ছেলেও ওদের কাছে দোনোটা ওই শাশুড়িরা দিছে দায়িত্ব যে কয়দিন থাকো তুমি নিজের পায়ে দাঁড়ায় আবার নিয়ে যাও তো এইভাবে থাকতে থাকতে পরে বড় বোনে বলে যে এরকম করে চলবি কয়দিন তাই আমার কাছে এসে থাক তখন ওর সামনে একটা রুম নিয়ে দিছে দিয়া বলে যে তুই এখানে থাকি একটা কাজ কাম করে ওরা আমি দেখুম তুই চলিস এইভাবে করতে করতে পরে ওই মেয়েটার প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য সকলকেই স্বাগতম কারণ আপনারা জানেন প্রতিনিয়ত আমরা এরকম ভিডিও আপনাদের জন্য মূলত তৈরি করে থাকি আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কারণ জীবনের গল্পে জীবনে অনেকের সাথে অনেক রকম ঘটনা ঘটে যায় যেগুলো আপনারা প্রমাণ সহকারে দেখলেন তাই দেখে আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন আর পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ